এই ছকটা এনসিআরটিতে দেওয়া আছে, এইটা এটা প্রচুর পরিমাণে এক্সামে আসে প্রায়। তার আগে আমি কিছু বলে দিই, ঠিক আছে? এইটা দেখাবো, তার আগে কিছু বলে দিই। তাহলে কি, যেটা বলতে চেয়েছিলাম, যে কি বলতে চেয়েছিলাম, তাহলে আমরা কি জানি যে একটা এনজাইম কিভাবে কাজ করে। তাহলে একটা এনজাইম কিভাবে কাজ করে, ফার্স্ট হচ্ছে সেটা কি, এনজাইম সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হয়। কি লিখবো, হাউ, কিভাবে এনজাইম কাজ করে, হাউ এনজাইমস ওয়ার্ক, কিভাবে এনজাইমরা কাজ করে, ঠিক আছে? তাহলে দেখি, তাহলে কি হচ্ছে, ফার্স্ট হচ্ছে এনজাইম কি হচ্ছে, সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হচ্ছে, কি হচ্ছে, এনজাইম প্লাস সাবস্ট্রেট, তাই তো, এনজাইম সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হচ্ছে। দিয়ে কি হচ্ছে, এনজাইম সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন করছে, যে এনজাইম সাবস্ট্রেট উৎপন্ন করছে, কি হচ্ছে, ইএস কমপ্লেক্স একটা উৎপন্ন করে দিচ্ছে। কি উৎপন্ন করছে, ইএক্স, এনজাইম সাবস্ট্রেট একটা কমপ্লেক্স উৎপন্ন করছে, তাই তো, ইএস। এই ইএসটা পরবর্তীকালে ইপি মানে এনজাইম প্রোডাক্টে ট্রান্সফার হচ্ছে। কিসে ট্রান্সফার হচ্ছে, ইপি, মানে কি এনজাইম প্রোডাক্টে ট্রান্সফার হয়ে যাচ্ছে। মানে এটা ইপি এনজাইম প্রোডাক্টে ট্রান্সফার হয়ে যাচ্ছে, এবং তারপরে কি হচ্ছে, প্রোডাক্ট আলাদা হয়ে যাচ্ছে আর এনজাইম আলাদা হয়ে যাচ্ছে। কি হচ্ছে, এনজাইম এনজাইম আলাদা হয়ে যাচ্ছে, প্লাস প্রোডাক্ট আলাদা হয়ে যাচ্ছে। বোঝা গেল না, গেল না? প্রথমে হচ্ছে এনজাইম আর সাবস্ট্রেট ছিল, এবং এই এনজাইম আর সাবস্ট্রেট যুক্ত হয়ে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করেছে, তারপরে এনজাইম প্রোডাক্ট তৈরি করেছে। তারপর কি হয়েছে, এনজাইম এবং প্রোডাক্ট দুটো আলাদা আলাদা হয়ে গেছে। বোঝা গেল? আর এখানে দেখলে দেখতে পাবে, এইখানে দেখো ডবল, মানে উভমুখী বিক্রিয়া, ঠিক আছে? আর এটা এগুলো হচ্ছে একমুখী। এইটা হচ্ছে কি, এই জন্য এই রিয়াকশনটা কি, এটা হচ্ছে রিভার্সিবল রিয়াকশন, মানে এই এনজাইম সাবস্ট্রেট থেকে আবার এনজাইম সাবস্ট্রেট ভাঙা যায়। এটা হচ্ছে কি, এটা হচ্ছে রিভার্সিবল রিয়াকশন। এটা হচ্ছে রিভার্সিবল রিয়াকশন, ঠিক আছে? আর এই দুটো কি, এই দুটো হচ্ছে ইরিভার্সিবল রিয়াকশন। মানে এনার্জি প্রোডাক্ট থেকে কখনোই এনার্জি সাবস্ট্রেটে আনা যায় না, ইরিভার্সিবল। তাহলে বোঝা গেল কোনটা রিভার্সিবল কোনটা, এই জন্য আমি অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এতটা পর্যন্ত দেখলাম যে কিভাবে এনজাইম কাজ করে। আচ্ছা, এখানে একটু জেনে রাখা ভালো যে অ্যাক্টিভেশন এনার্জিটা কি। অ্যাক্টিভেশন এনার্জি বেসিক্যালি কি, আমরা পড়েছি যে যে একটা বিক্রিয়া শুরু করার জন্য যে এনার্জিটার প্রয়োজন, অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জিটা কি, অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে সেটাই, যে একটা রিয়াকশন শুরু করার জন্য যে এনার্জি রিকোয়ার্ড, টু স্টার্ট এ রিয়াকশন, একটা রিয়াকশন স্টার্ট করার জন্য, একটা রিয়াকশন স্টার্ট করার জন্য যে পরিমাণ এনার্জি দরকার তাকে কি বলছি আমরা, অ্যাক্টিভেশন এনার্জি। আর পোটেনশিয়াল এনার্জি কোনটা, পোটেনশিয়াল এনার্জি সেটাই যেটা কি স্টোর থাকে আমাদের, কি যে এনার্জিটা স্টোর থাকে বডিতে, সেটা হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জি, কি পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জিটা, এটা কি স্টোর, মানে কি এনার্জি স্টোর ইন বডি, এটা কি বলছি, পোটেনশিয়াল এনার্জি। তাহলে আমরা অ্যাক্টিভেশন এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি সম্পর্কে দেখলাম। এবার এই ছকটা সম্পর্কে দেখি। এই দেখো, তাহলে এটা এইখান থেকে তাহলে কি শুরু হয়েছে, সাবস্টেট এখান থেকে শুরু হয়েছে, তাই তো। এই পাশে কি, এই পাশে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, আর এই পাশে হচ্ছে রিয়েকশন প্রোগ্রেস, মানে রিয়েকশনটা কিরকম বাড়ছে। আচ্ছা, তাহলে উপরে মানে ওয়াই অক্ষে রয়েছে পোটেনশিয়াল এনার্জি, আর এক্স অক্ষে রয়েছে, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে ওয়াই অক্ষে রয়েছে পোটেনশিয়াল এনার্জি, তাহলে আমরা দেখবো যখন সাবস্ট্রেট থেকে রিয়াকশন শুরু হয়েছে, ধীরে ধীরে কি হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি বাড়তে থাকছে বাড়তে থাকছে বাড়তে থাকছে। একদম এখানে এটা এটা কি হচ্ছে, এটা হচ্ছে ট্রানজিয়েন্ট স্টেট। এই স্টেটটা কি, ট্রানজিয়েন্ট স্টেট। এবং এই ট্রানজিয়েন্ট স্টেটে সব থেকে পোটেনশিয়াল এনার্জিটা বেশি। এরপর কি হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি ধীরে ধীরে কমছে, ধীরে ধীরে কমছে কমছে কমে কমে একদম কি হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি, সাবস্ট্রেটের যে পোটেনশিয়াল এনার্জি ছিল, যখন প্রোডাক্ট হয়েছে তার পোটেনশিয়াল এনার্জি আরো কমে গেছে। কি হয়েছে, তখন এই পোটেনশিয়াল এনার্জিটা কোথায় দাঁড়াচ্ছে, এইখানে দেখো, পোটেনশিয়াল এনার্জি এইখানে দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে কমে যাচ্ছে, সাবস্ট্রেটের যে পোটেনশিয়াল এনার্জি ছিল, যখন প্রোডাক্ট তৈরি হচ্ছে তার পোটেনশিয়াল এনার্জি আরো কমে যাচ্ছে। তাহলে আমরা দেখলাম দুটো অবস্থা, একটা রয়েছে এনজাইম দিয়ে, কি একটা অবস্থা দেখলাম যেটা এনজাইম দিয়ে, মানে কি এটা অ্যাক্টিভেশন এনার্জি কি হচ্ছে উইথাউট এনজাইম। একটা এনজাইম না দিই, মানে এনজাইম দেবো না, দেখবো তার অ্যাক্টিভেশন এনার্জি কত, আর এনজাইম দিয়ে দেখবো তার অ্যাক্টিভেশন এনার্জি কতটা, ঠিক আছে?
আমরা জানি যে কি হয়, এনার্জি কি অ্যাক্টিভেশন এনার্জি কি করে, এনজাইম কমিয়ে দেয়। তাহলে যখনই আমি এইখানে অ্যাক্টিভেশন মানে এনজাইম দিলাম, তখন কি হলো, অ্যাক্টিভেশন এনার্জি কমে গেল। আর এটাতে কি হচ্ছে, যখনই আমি এনজাইম না দিলাম তখন অবশ্যই অ্যাক্টিভেশন এনার্জি তার বেড়েই থাকবে, আর যেরকম ছিল সেরকম থাকবে। এনার্জি যখনই দেবো তখন কি হচ্ছে, অ্যাক্টিভেশন এনার্জিটাকে ডিক্রিজ করে দিচ্ছে। তাহলে এতটা পর্যন্ত বোঝা গেল। আর এখানে যেটা বুঝতে হয় যে এটার তাহলে বলতে গেলে কোনটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, তাই তো? এর অ্যাক্টিভেশন এনার্জি কোনটা? অ্যাক্টিভেশন এনার্জি, এর অ্যাক্টিভেশন এনার্জি যে এইটা, তাই তো? এর অ্যাক্টিভেশন এনার্জি মানে কোনটা? এইটা। এইটা তো এর অ্যাক্টিভেশন এনার্জি, তাই তো? আর যেটা হচ্ছে এনজাইম দিলে অ্যাক্টিভেশন এনার্জিটা কমে যাচ্ছে। আমরা কি জানি জেনারেলি, আমরা কি জানি এটা তাহলে কোন রিঅ্যাকশন? আচ্ছা, একটা একটা ডাটা লিখে দিই। এটা যে এই রিঅ্যাকশনটা জেনারেলি সাবস্ট্রেট আর কি, সাবস্ট্রেট আর প্রোডাক্টের মধ্যে, সাবস্ট্রেট অ্যান্ড প্রোডাক্ট, তাই তো? যদি সাবস্ট্রেটের পোটেনশিয়াল এনার্জি কি, যদি সাবস্ট্রেটের পোটেনশিয়াল এনার্জি, যদি সাবস্ট্রেটের পোটেনশিয়াল এনার্জি কি হয়, সাবস্ট্রেটের পোটেনশিয়াল এনার্জি বেশি হয়, কি হয়, সাবস্ট্রেটের পোটেনশিয়াল এনার্জি বেশি হয়, এবং যদি প্রোডাক্টের পোটেনশিয়াল এনার্জি কি, যদি প্রোডাক্টের পোটেনশিয়াল এনার্জি কম হয়, কি হয়, কম হয়, তখন সেই যে রিয়াকশনটাকে, সেই রিয়াকশনটাকে আমরা কি বলবো, সেই রিয়াকশনটাকে আমরা বলবো এক্সোথার্মিক রিয়াকশন। কি হয়, এক্সোথার্মিক রিয়াকশন। এটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো এক্সোথার্মিক রিয়াকশন। আচ্ছা, আরেকটা কি, আরেকটা উল্টোটা লিখি, উল্টোটা মানে কি, ভাইস ভার্সা। যদি সাবস্ট্রেটের অ্যাক্টিভ পোটেনশিয়াল এনার্জি কম হয়, কি হয়? সাবস্ট্রেটের পোটেনশিয়াল এনার্জি কম হয়, এবং যদি প্রোডাক্টের পোটেনশিয়াল এনার্জি বেশি হয়, প্রোডাক্টের পোটেনশিয়াল এনার্জি যদি বেশি হয়, তখন তাহলে উল্টোটা ঘটবে, তাহলে তখন সেটাকে কি বলবো, এন্ডোথার্মিক রিয়াকশন। এক্সোথার্মিক মানে কি, অবশ্যই তাপ উৎপন্ন হবে, ঠিক এটা হচ্ছে এন্ডোথার্মিক রিয়াকশন। এটা কি, এটা হচ্ছে এন্ডোথার্মিক রিয়াকশন, বোঝা গেল? তাহলে যখন সাবস্ট্রেটের পোটেনশিয়াল এনার্জি বেশি হবে তখন এক্সোথার্মিক, যখন প্রোডাক্টের পোটেনশিয়াল এনার্জি বেশি হবে তখন সেটা এন্ডোথার্মিক। তাহলে আমি যে এই যে গ্রাফটা, এই যে গ্রাফটা, এই গ্রাফটা তাহলে এক্সোথার্মিক না এন্ডোথার্মিক, বলো? এটা এক্সোথার্মিক না এন্ডোথার্মিক? তাহলে সাবস্ট্রেটের পোটেনশিয়াল এনার্জি যে এখানে আছে, আর প্রোডাক্টের পোটেনশিয়াল এনার্জি এতটা, তার মানে কি পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ বা হ্রাস পেয়েছে। তাহলে সাবস্ট্রেটের এই পোটেনশিয়াল এনার্জি যেহেতু বেশি, তাহলে এটা কি, এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন, ঠিক? এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন, এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন, বোঝা গেল? এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন। আর কিভাবে বুঝবো আমি এই, আরেকটা ভাবে বোঝা যায় যে আমরা কি জানি যে আমাদের এনথালপি দিয়েও বোঝা যায়, যখন এনথালপি নেগেটিভ হবে তখন সেটা এক্সোথার্মিক। আচ্ছা, এনথালপি মানে কি, আমরা কি জানি এনথালপি মানে কি, ডেল এইচ মানে কি, ডেল এইচ মানে কি, এনথালপিকে তো ডেল এইচ দিয়ে ডিনোট করি, ডেল এইচ মানে কি, এনথালপি মানে হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি অফ ফরওয়ার্ড, ফরওয়ার্ড ডিরেকশন মাইনাস অ্যাক্টিভেশন এনার্জি অফ ব্যাকওয়ার্ড ডিরেকশন। যে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ডিরেকশনের যে সাবস্ট্রাক্ট বা যে অন্তর, সেটাই হচ্ছে কি, ডেল এইচ। তাহলে এই ডেল এইচ এর মানটা যদি নেগেটিভ হয় তখনই আমরা বলবো সেটা কি, এক্সোথার্মিক। তাহলে দেখি, তাহলে অ্যাক্টিভেশন এনার্জি অফ ফরওয়ার্ড কোনটা, অ্যাক্টিভেশন এনার্জি অফ ফরওয়ার্ড বলতে এইটাকে বোঝাচ্ছে, কোনটাকে বোঝাচ্ছে, এই জিনিসটাকে বোঝাচ্ছে, এইখান থেকে এইটা, এইটা হচ্ছে ইএ, এইটা হচ্ছে ইএ, অ্যাক্টিভেশন এনার্জি অফ ফরওয়ার্ড ডিরেকশন। আর অ্যাক্টিভেশন এনার্জি অফ ব্যাকওয়ার্ড ডিরেকশন কোনটা, এইটা, সরি, অ্যাক্টিভেশন অফ ব্যাকওয়ার্ড এনার্জি কোনটা, এইটা। মানে ট্রানজিয়েন্ট স্টেট থেকে একদম প্রোডাক্ট পর্যন্ত, প্রোডাক্টের পটেনশিয়াল পর্যন্ত, ঠিক আছে, পটেনশিয়াল এনার্জি পর্যন্ত। এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি অফ ব্যাকওয়ার্ড ডিরেকশন, ঠিক আছে, বোঝা গেল? তাহলে বোঝা গেল যে ফরওয়ার্ড ডিরেকশন অ্যাক্টিভেশন এনার্জি আর ব্যাকওয়ার্ড ডিরেকশন। তাহলে অ্যাক্টিভেশন এনার্জির ফরওয়ার্ড থেকে যখন ব্যাকওয়ার্ড বাদ দেবো, ঠিক আছে, অ্যাক্টিভেশন এনার্জি যখন বিয়োগ করবো তখন অবশ্যই দেখতে পাচ্ছ যে ব্যাকওয়ার্ড অ্যাক্টিভেশন এনার্জিটা বেশি। তাই যখন কম থেকে বেশিতে বাদ দেবো অবশ্যই এটা কি আসবে, এটা একটা নেগেটিভ টার্ম চলে আসবে না? কম থেকে যখনই বেশি বাদ দিতে যাবো তখন একটা নেগেটিভ টার্ম চলে আসছে, যেহেতু ডেল এইচ নেগেটিভ, তাহলে অবশ্যই এটা কি হবে, অবশ্যই এটা কি হবে, এক্সোথার্মিক। কি হবে, নেগেটিভ মানে কি, এক্সোথার্মিক। এটাই আমরা দেখিয়েছি, এদিক থেকেও এটা প্রমাণ করা যায় এটা এক্সোথার্মিক রিঅ্যাকশন। তাহলে এতদূর পর্যন্ত মোটামুটি বোঝা গেল, তাই তো? আচ্ছা, তাহলে এর পরের স্লাইডে আমরা দেখবো যে কি কি ফ্যাক্টরের ওপর এনজাইমের অ্যাক্টিভিটি ডিপেন্ড করছে, ঠিক আছে, যে কোন কোন ফ্যাক্টরগুলো এনজাইমকে কন্ট্রোল করছে, মানে এনজাইম কোন কোন ফ্যাক্টরের দ্বারা প্রভাবিত হচ্ছে সেগুলো দেখবো, ঠিক আছে।
তাহলে ফ্যাক্টরস অ্যাফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি, যে এনজাইম অ্যাক্টিভিটিকে কোন কোন ফ্যাক্টর অ্যাফেক্ট করছে, তাহলে ফার্স্ট হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে টেম্পারেচার। কি লিখবো, ফার্স্ট হচ্ছে কি, কোন ফ্যাক্টর, এটা হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার কি করছে, এনজাইমের অ্যাক্টিভিটিটাকে কন্ট্রোল করছে। কিভাবে, আমরা কি দেখেছি যে এনজাইম একটা নির্দিষ্ট টেম্পারেচারে কাজ করে, এর থেকে বাড়ালে কিংবা কমালে তার অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যায়। তাহলে এর গ্রাফটা কিরকম হবে, গ্রাফটা একটু এঁকে নিচ্ছি, ঠিক আছে। এর গ্রাফটা কিরকম হবে, গ্রাফটা ঠিক এরকম হবে। গ্রাফটা ঠিক এরকম হবে। এবং এই গ্রাফটা হচ্ছে কি, এই গ্রাফটা বেল শেপড গ্রাফ। কি, এই গ্রাফটা কিরকম দেখতে, বেল শেপড গ্রাফ, ঠিক আছে। তাহলে এক্স অক্ষে কে কে থাকবে, এক্স অক্ষে কে থাকবে, এক্স অক্ষে থাকবে অবশ্যই টেম্পারেচার। আর ওয়াই অক্ষে কি থাকবে, ওয়াই অক্ষে থাকবে রেট অফ রিয়াকশন, মানে এনজাইমের রেট অফ রিয়াকশন, বুঝা গেল। তাহলে টেম্পারেচার, রেট অফ রিয়াকশন। তাহলে দেখা যাচ্ছে যে এই একটা নির্দিষ্ট উষ্ণতা, যেটাতে কি হচ্ছে, রেট অফ রিয়াকশন সর্বোচ্চ হচ্ছে, তাই তো। এই যে উষ্ণতা, এটা হচ্ছে রেট অফ রিয়াকশন সর্বোচ্চ হচ্ছে এই টেম্পারেচারে। এই টেম্পারেচারটাকে কি বলছে, এই টেম্পারেচারটাকে বলছে অপটিমাম টেম্পারেচার। এটাকে কি বলছি, অপটিমাম টেম্পারেচার। অপটিমাম টেম্পারেচার, এই অপটিমাম টেম্পারেচারটার মান কত, যে টেম্পারেচারে কি এনজাইমের অ্যাক্টিভিটি সব থেকে হাইয়েস্ট টেম্পারেচার। এই টেম্পারেচারের জেনারেলি মান দেখা গেছে, জেনারেলি মান দেখা গেছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। কত, 30 ডিগ্রি। কিন্তু আমাদের শরীরে যেসব রিয়াকশনগুলি ঘটে সেটা বেসিক্যালি 37 ডিগ্রি, ঠিক আছে। 37 ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের শরীরের রিয়াকশনগুলো ঘটতে থাকে। এটা এটা কি এনজাইমের জন্য উপযুক্ত, কিন্তু জেনারেলি আমার ডাটা অনুযায়ী হচ্ছে এটা 30 ডিগ্রি হবে, ঠিক আছে, অপটিমাম টেম্পারেচার। তাহলে বোঝা গেল। তাহলে যখন আমরা টেম্পারেচার বললাম, যে দেখলাম যে একটা অপটিমাম টেম্পারেচারে কি হচ্ছে, এনজাইমের অ্যাক্টিভিটি সর্বোচ্চ হচ্ছে, মানে রেট অফ রিয়াকশন হাইয়েস্ট হচ্ছে। যদি আমি তার থেকে বাড়াই, তাহলে এনজাইমের অ্যাক্টিভিটি কমে যাবে, কিংবা তার থেকে কমালেও এনজাইমের অ্যাক্টিভিটি কমে যাবে। তাহলে এবার একটু ডাটা লিখে নিই, যে 10 ডিগ্রি, আমি যদি প্রত্যেক 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাড়তে থাকি, কি হচ্ছে, 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে থাকে, 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ায়। তাহলে 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ালে এনজাইমের অ্যাক্টিভিটি কত হয়ে যাবে, এনজাইমের অ্যাক্টিভিটি ডাবল হয়ে যাবে। কি হচ্ছে, ডাবল। এনজাইমেটিক অ্যাক্টিভিটি, এনজাইমেটিক অ্যাক্টিভিটি কি হচ্ছে, ডাবল হয়ে যাচ্ছে, ডাবল হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যখনই 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমাচ্ছে, 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমাচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে, এনজাইমের অ্যাক্টিভিটি কি হয়ে যাচ্ছে, হাফ হয়ে যাচ্ছে। বুঝা গেল, 10 ডিগ্রি অন্তর ডবল এবং হাফ হয়ে যাচ্ছে এনজাইমেটিক অ্যাক্টিভিটি, হাফ হয়ে যাচ্ছে। বোঝা গেল। এবং এই যে হাফ এবং ডবল কেন হচ্ছে, এনজাইম 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এনজাইমেটিক অ্যাক্টিভিটি কেন ডবল হয়ে যাচ্ছে, এইটা বেসিক্যালি কেন ডবল হচ্ছে, ডবল হচ্ছে কারণ কি, এটা হচ্ছে ডবল হচ্ছে, এটা একটা ফিচার্স, কিন্তু এটা আমি 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালাম, কিন্তু একটা সময় আসবে লিমিট পড়ে যাবে, এর বেশি যখনই আমি 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াতে যাবো, তখন কি এনজাইমের অ্যাক্টিভিটি কমে যাবে। কিন্তু এই 10 ডিগ্রি সেন্টিগ্রেডে যে ডবল হচ্ছে, এটা একটা লিমিট পর্যন্ত, কি, এটা একটা লিমিট রয়েছে, প্রত্যেকটা লিমিট রয়েছে। এই যে, কিংবা এটারও একটা লিমিট রয়েছে, এটার অবশ্য একটা লিমিট রয়েছে। কি, যদি আমি 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমালে যদি অ্যাক্টিভিটি হাফ হয়ে যায়, তাহলে আমি 10 ডিগ্রি কমাতে থাকবো, এক সময় দেখবো তাও তো থাকবেই না, কিন্তু না। যখনই কি হবে, 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমাতে 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 এক সময় একটা সময় চলে আসবে, যে তুমি 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমালেও তোমার এনজাইমেটিক অ্যাক্টিভিটি হাফ হচ্ছে না, এরকম একটা সময় চলে আসবে, লিমিট পড়ে যাবে। এই লিমিটগুলো কি জন্য, বেসিক্যালি যখন উষ্ণতা বাড়াচ্ছি, এই লিমিটগুলো একটাই কারণ, এই কারণটা কি, এটা হচ্ছে কি, ডিনাচুরেশন ঘটে যাচ্ছে। যখনই আমি তাপমাত্রা বেশি করে দিচ্ছি, তখন কি হয়ে যাচ্ছে, ডিনাচুরেশন ঘটে যাচ্ছে। কি হচ্ছে, ডিনাচুরেশন। ডিনাচুরেশন মানে তোমরা অবশ্যই জানো যে তাপে প্রোটিন নষ্ট হয়ে যাওয়া, ডিনাচুরেশন হয়ে যাচ্ছে, বোঝা গেল। ডিনাচুরেশন হয়ে যাচ্ছে। আর এটাতে কি হচ্ছে, যখন তাপমাত্রা কমাচ্ছি, কমাতে 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 এমন একটা তাপমাত্রা হয়ে যাবে, এটাতে কি হচ্ছে, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। এটাতে কি হয়ে যাবে, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। হলো। তাহলে 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ালে ডিনাচুরেশন হয়ে যাবে, মানে তাপমাত্রা যখন অনেক বেশি করে দেবো, তখন ডিনাচুরেশন হয়ে যাবে, যার জন্য কি, এই প্রোটিনের অ্যাক্টিভিটি কমে যাবে। আবার যখন তাপমাত্রা একদম কমিয়ে দেবো, তখন কি হবে, সেটাই ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, ইনঅ্যাক্টিভ ফর্মে চলে যাবে, যার জন্য এনজাইমেটিক অ্যাক্টিভিটি কমে যাবে। তাহলে দুটো ব্যাপার কেন হচ্ছে বোঝা গেল। এরপর একটা অ্যাফেক্টিং ফ্যাক্টরস কোনটা, সেটাকে হচ্ছে পিএইচ। পিএইচ একটা হচ্ছে মোস্ট ক্রুশিয়াল ফ্যাক্টরস, যেটা এনজাইমের উপর প্রভাব ফেলে। কি হচ্ছে পিএইচ,
পিএইচ মানে কি? পিএইচ মানে কি? পাওয়ার অফ হাইড্রোজেন। তাহলে পিএইচ কিভাবে ডিপেন্ড করছে? পিএইচ হচ্ছে, এটা হচ্ছে মোস্ট ক্রুশিয়াল। এটা কি? এটা হচ্ছে মোস্ট ক্রুশিয়াল। এই পিএইচ এর উপর ডিপেন্ড করে এনজাইমিক অ্যাক্টিভিটি ডিপেন্ড করে। মোস্ট ক্রুশিয়াল হচ্ছে মোস্ট ক্রুশিয়াল, ঠিক আছে? কিভাবে ক্রুশিয়াল? এর গ্রাফটাও ঠিক একই রকম। কি বললাম? এর গ্রাফটাও ঠিক এর মতো। একই রকম ভাবে কি হবে? বেল শেপড গ্রাফ হবে। কি হবে? বেল শেপড গ্রাফ। এটা হচ্ছে বেল শেপড গ্রাফ হবে। কিরকম গ্রাফটা? বেল শেপড গ্রাফ। বোঝা গেল? এটা কি হবে? বেল শেপড গ্রাফ হবে। তাহলে কি হবে? এটাও টেম্পারেচারের মতো। এটা কি হবে? দুটো কি হচ্ছে? দুটো হচ্ছে বেল শেপড গ্রাফ। আমি লিখে দিচ্ছি। এটা দুটো কি? বেল শেপড গ্রাফ। বেল শেপড গ্রাফ। ঠিক আছে? এটা হচ্ছে বেল শেপড গ্রাফ। এটা রয়েছে বেল শেপড গ্রাফ। এই দুটো হচ্ছে বেল শেপড গ্রাফ। টেম্পারেচার এবং পিএইচ এর হচ্ছে বেল শেপড গ্রাফ। ঠিক আছে? যে একটা নির্দিষ্ট টেম্পারেচারে এটা কি? এটাতে অবশ্য রেট অফ রিঅ্যাকশন। আর এটা থেকে এটাতে অবশ্যই রয়েছে পিএইচ। তাহলে একটা নির্দিষ্ট পিএইচ আসবে যেটাতে কি হচ্ছে? এই রেট অফ রিঅ্যাকশনটা হাইয়েস্ট হচ্ছে, তো ম্যাক্সিমাম, তাই তো? এটাতে ম্যাক্সিমাম, এখানেও এটা কি? ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম আর ওয়ার। তাহলে এই যে পিএইচ, এই পিএইচটাকে, এটাকেও বলছে অপটিমাম পিএইচ, তাই তো? এটাও হচ্ছে অপটিমাম পিএইচ। অপটিমাম পিএইচ। এই অপটিমাম পিএইচ জেনারেলি মানটা কত? মানটা হচ্ছে 7, মানে নিউট্রাল যে ফর্মটা, ঠিক আছে? আচ্ছা। তাহলে আমরা দেখলাম যে কিভাবে পিএইচ এনজাইমেটিক অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করছে, তাই তো? যেমন একটা কিছু উদাহরণ দিয়ে দিই। যেমন উদাহরণ হচ্ছে পেপসিন। কি? যেমন উদাহরণ হচ্ছে পেপসিন, তাই তো? পেপসিন কি করে? যে পেপসিন কি করে? যে অ্যাসিডিক পিএইচ এ কাজ করে, তাই তো? অ্যাসিডিক পিএইচ এ কাজ করে। এটা বেসিক পিএইচ এ কাজ করে না। আবার একটা এনজাইমের নাম দিচ্ছি, যেমন রয়েছে ট্রিপসিন। ট্রিপসিন কি করে? সেটা সবসময় অ্যালকালাইন পিএইচ। কি করছে? ট্রিপসিন হচ্ছে অ্যালকালাইন পিএইচ এ কাজ করে। কি করে? অ্যালকালাইন পিএইচ। অ্যালকালাইন পিএইচ এ কাজ করে, ঠিক আছে? বোঝা গেল? যে পেপসিন হচ্ছে অ্যাসিডিক পিএইচ এ কাজ করে এবং অ্যালকালাইন পিএইচ এ কাজ করে হচ্ছে ট্রিপসিন। কিন্তু এই দুটো যে এনজাইম, কি বললাম? এই দুটো এনজাইম কি করে? এই দুটো এনজাইম কিন্তু একটাই কাজ করে, সেটা হচ্ছে প্রোটিন ডাইজেশন। কি করে? বোথ কি করে? ওয়ার্কস। বোথ ওয়ার্কস বোথ ওয়ার্কস অন প্রোটিন ডাইজেশন। দুটোই কিন্তু প্রোটিন ডাইজেশন করে, কিন্তু একটা অ্যাসিডিক পিএইচ এ, একটা বেসিক পিএইচ। বোঝা গেল? বোঝা গেল না? গেল না? তাহলে পিএইচ কিভাবে কাজ করছে বোঝা গেল? আর একটা জিনিসের উপর কাজ করে, সেটা কি? সেটা রয়েছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। কিসের উপর? আর একটা জিনিস, সেটা হচ্ছে কি? সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, ঠিক আছে? সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের উপর কি ডিপেন্ড করছে? এনজাইমেটিক অ্যাক্টিভিটি ডিপেন্ড করছে। কিভাবে? যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন কিভাবে এনজাইমেটিক কনসেন্ট্রেশন, এনজাইমেটিক অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করছে, সেটা দেখি। আচ্ছা, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ, খুব ভাইটাল একটা গ্রাফ, যেটা এক্সামে দেয়, ঠিক আছে? এই গ্রাফটা কি? আমি আঁকছি গ্রাফটা, হ্যাঁ? আচ্ছা, তাহলে কি দেখলাম? সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের উপর গ্রাফ কি হবে? গ্রাফটা এঁকে দিয়েছি।
তাহলে কি এক্স অক্ষে থাকবে সাবস্টেট কনসেন্ট্রেশন, তাই তো, সাবস্টেট কনসেন্ট্রেশন, আর ওয়াই অক্ষে কি থাকবে, ওয়াই অক্ষে থাকবে ভি মানে ভেলোসিটি, ঠিক আছে, ভেলোসিটি। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস দেখলাম যে এইটা কি, এইটাতে রয়েছে সব থেকে হাইয়েস্ট সাবস্টেট কনসেন্ট্রেশন, এখানে সব থেকে হাইয়েস্ট এই পয়েন্টটাতে, তাই তো, এই পয়েন্টটাতে সাবস্টেট কনসেন্ট্রেশন হাইয়েস্ট, এরপর কি হচ্ছে, এরপর কমতে থাকবে। তাহলে এই যে পয়েন্টটা, এটাকে বলছি আমরা স্যাচুরেশন পয়েন্ট, কি রয়েছে, এইটাকে রয়েছে স্যাচুরেশন, মানে এটাতে কি হচ্ছে অ্যাক্টিভেশন, মানে কি ভিম্যাক্স হাইয়েস্ট স্যাচুরেশন পয়েন্ট, স্যাচুরেশন পয়েন্ট, ঠিক আছে, এটা স্যাচুরেশন পয়েন্ট। এটাতে কি হবে, অ্যাক্টিভ সাইট মোটামুটি স্যাচুরেশন কেন, স্যাচুরেশন কেন, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন এটাতে স্যাচুরেশন কেন, মানে এটাতে এনজাইমেটিক অ্যাক্টিভিটি সব থেকে বেশি কেন, কারণ কি হচ্ছে, আমরা কি জানি এনজাইমে কি হয়, অ্যাক্টিভ সাইটে এনজাইমের সাবস্ট্রেট যুক্ত হয়, কি হয়, এমন একটা সময় আসে যখন আমরা সাবস্ট্রেট বাড়তে থাকি, তাহলে এনজাইমের ওই অ্যাক্টিভ সাইটগুলো পূর্ণ হয়ে গেল, এরপর তো আর নেওয়ার জায়গা নেই, তখনই কি হবে, এনজাইমেটিক অ্যাক্টিভিটি তুমি সাবস্ট্রেট বাড়ালেও তার সাথে সাথে কমতে থাকে, বোঝা গেল। তাহলে কেন স্যাচুরেশন হলো বোঝা গেল, এটাতে কেন স্যাচুরেশন হচ্ছে লিখে দিচ্ছি। এটা স্যাচুরেশনের একটাই কারণ, কি হচ্ছে, অ্যাক্টিভ সাইটগুলো ফিল হয়ে যায়, কি হয়, অ্যাক্টিভ সাইট ফিল্ড পরিপূর্ণ হয়ে যায়, ঠিক আছে, ফিল্ড অ্যাক্টিভ সাইট এ লিখে দিচ্ছি, অ্যাক্টিভ সাইট সরি অ্যাক্টিভ সাইট মানে এস লিখে দিচ্ছি, ফিল্ড অ্যাক্টিভ সাইট গুলো ফিল হয়ে যাওয়ার জন্য আমি সাবস্ট্রেট বাড়ালেও আর এনজাইমেটিক অ্যাক্টিভিটি বাড়ছে না। তাহলে হলো এটা হচ্ছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, আর এইটা কি, এইটাতে হচ্ছে ভিম্যাক্স, মানে কি এনজাইমেটিক অ্যাক্টিভিটি সব থেকে হাইয়েস্ট ভিম্যাক্স, আর এইটাতে কি, এটা হচ্ছে ভিম্যাক্স হাফ করে দিয়েছে, কি ভিম্যাক্স বাই টু, ঠিক আছে, মানে কি অর্ধেক ভেলোসিটি, যেটা যে ম্যাক্সিমাম ভেলোসিটি তার অর্ধেক ম্যাক্সিমাম ভেলোসিটিতে, এটা কি তার সাবস্টেটের পরিমাণটা, এই যে সাবস্টেটের পরিমাণটাকে, এই পরিমাণটাকে আমরা একটা নাম দিয়েছি, কি নাম দিয়েছি, এই পরিমাণটাকে আমরা নাম দিয়েছি কে এম, কে এম দিয়ে ডিনোট করে দিয়েছি। এই কে এমটার মানে কি, কে এমটার মানে হচ্ছে মাইকেলিস মেনটেন কনস্ট্যান্ট, এই একটা টার্ম যেখানে, এটা হচ্ছে নিটের ফেভারিট কোশ্চেন, যে মাইকেলিস মেনটেন্স কনস্ট্যান্টটা কি, এটার নাম কি, এটার নাম হচ্ছে মাইকেলিস মেনটেন্স কনস্ট্যান্ট, মাইকেলিস মেনটেন মাইকেলিস মেনটেন কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট ধ্রুবক, ঠিক আছে, প্রত্যেকটা এনজাইমের জন্য মাইকেলিস মেনটেন্স কনস্ট্যান্ট। তাহলে কি হলো, তাহলে মাইকেলিক মেনটেন্স কনস্ট্যান্ট কাকে বলছি, মাইকেলিক মেনটেন কনস্ট্যান্ট সেটাই যেটাতে কি হচ্ছে, যে যে মাইকেলিক মেনটেন্স কনস্ট্যান্টটা কি, যে সাবস্টেটের মানে কনসেন্ট্রেশন অফ সাবস্টেট, মানে যে কনসেন্ট্রেশনে কি ওই আর মানে ভিম্যাক্স এর ভ্যালুটা কি হচ্ছে, হাফ হচ্ছে, সেই কনসেন্ট্রেশনটাকে আমরা কি বলছি, মাইকেলিস মেনটেন কনস্ট্যান্ট। তাহলে মাইকেলিস মেনটেন্স কনস্ট্যান্টটা কি, মাইকেলিস মেনটেন কনস্ট্যান্ট বা কেএমটা হচ্ছে সেটাই, এটা একটা হচ্ছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, যেটা দেখি যে ভিম্যাক্স বাই টু, মানে কি সর্বোচ্চ বেগের হাফে যে পরিমাণ সাবস্ট্রেট কনসেন্ট্রেশন হচ্ছে সেটাকে আমরা মাইকেলিস মেনটেন্স কনস্ট্যান্ট বলছি। তাহলে কি কেএমটাকে, কেএম সম্পর্কে লিখে দিচ্ছি, তাহলে কেএমটা কি, কেএম হচ্ছে, কেএম দিয়ে শুধু লিখে দিচ্ছি, কেএম মানে মাইকেলিক মেনটেন্স কনস্ট্যান্ট, ওটা লিখে দিয়েছি আগে, আমি তাই লিখছি না আর। তাহলে কেএমটা কি, কেএমটা হচ্ছে এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ সাবস্টেট, কি অ্যাট হুইচ কনসেন্ট্রেশন, অফ সাবস্টেট, মানে সাবস্টেটের যে কনসেন্ট্রেশন অফ সাবস্টেট, কেএমটা বেসিক্যালি কনসেন্ট্রেশন অফ সাবস্টেটকে ডিনোট করছে, এবং এই সাবস্টেট কোন কখন, এট হুইচ কনসেন্ট্রেশন অফ সাবস্টেটের কনসেন্ট্রেশন যখন, যখন দ্য ভ্যালু অফ রিয়াকশন ইজ হাফ অফ ইটস ম্যাক্সিমাম, যখনই কি যে রিয়াকশনের ভ্যালুটা ম্যাক্সিমামের থেকে ম্যাক্সিমামের হাফ হবে, তখনই সেই কনসেন্ট্রেশনটাকে আমরা কি বলছি, মাইকেলিস মেনটেন্স কনস্ট্যান্ট। তাহলে অ্যাট হুইচ কনসেন্ট্রেশন দ্য দ্য ভ্যালু অফ রিয়াকশন দ্য ভ্যালু অফ রিয়াকশন দ্য ভ্যালু অফ রিয়াকশন হাফ অফ ইটস ম্যাক্সিমাম, কি ইজ হাফ অফ ইটস ম্যাক্সিমাম, বোঝা গেল। তাহলে মাইকেলিস মেনটেন্স কনস্ট্যান্ট কি, যে এটা সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, যে কখন এই অ্যাট হুইচ কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট দ্য ভ্যালু অফ রিয়াকশন ইজ হাফ অফ ইটস ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম যে পরিমাণ রেট অফ রিয়াকশন হবে তার যখন হাফ হবে, সেই হাফ ম্যাক্সিমাম রিয়াকশনে যে পরিমাণ সাবস্ট্রেট কনসেন্ট্রেশন হবে সেটাকে আমরা বলছি মাইকেলিস মেনটেন কনস্ট্যান্ট, বোঝা গেল। আচ্ছা, তাহলে কি বলবো, যখনই আমরা এই কেএমটা কিভাবে ইফেক্ট করছে, যখনই আমরা এই কেএমটাকে বা মাইকেলিক মেনটেন্স কনস্ট্যান্টটাকে বাড়াবো, কি করবো, যখনই মাইকেলিস মেনটেন্স কনস্ট্যান্টটাকে বাড়াবো তখন কি হবে, তখন হবে কি অ্যাফিনিটি
অফ এক্সচেঞ্জ অ্যাফিনিটি অফ এনজাইম টু সাবস্টেট। কি হবে তখন, কি হবে যে এনজাইম সাবস্টেটের প্রতি অ্যাফিনিটি বেড়ে যাবে, মানে এনজাইমের অ্যাফিনিটি সাবস্টেটের প্রতি বেড়ে যাবে। তাহলে কি বলছি, যখনই আমি কেএমটা বাড়াতে থাকবো, কেএমটা যখনই বাড়াতে থাকবো তখন কি হচ্ছে, যে অ্যাফিনিটি অফ এনজাইম, অ্যাফিনিটি অফ এনজাইম, অ্যাফিনিটি অফ এনজাইমস টু সাবস্টেট। তাহলে কি বললাম যে কেন কেএম বাড়ার সাথে সাথে এনজাইমেটিক অ্যাক্টিভিটি বাড়ছে। যখনই আমি কেএম বাড়াচ্ছি তখন কি হচ্ছে, এনজাইম সাবস্ট্রেটের প্রতি অ্যাফিনিটি বাড়িয়ে দিচ্ছে, যার জন্য কি হচ্ছে, কেএম বাড়ার সাথে অ্যাক্টিভিটিও বেড়ে যাচ্ছে, বোঝা গেল, এনজাইমেটিক অ্যাক্টিভিটিও বেড়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের উপর কিভাবে কেএম ডিপেন্ড করছে এবং কেন করছে সেইটা দেখলাম। এবার আমরা নেক্সট স্লাইডে দেখতে যাব, যে নেক্সট স্লাইডে কি দেখব, যে ইনহিবিটর সম্পর্কে, মানে কি, যে একটা এনজাইমের অ্যাক্টিভিটিকে ইনহিবিটর কিভাবে আটকাচ্ছে সেই জিনিসটা দেখতে যাবো। তাহলে আমরা ইনহিবিটর সম্পর্কে পড়বো। আচ্ছা, তাহলে ইনহিবিটরটা বললাম যে ইনহিবিটর কি করে, যে সাবস্ট্রেটের সাথে কম্পিটিশন করে, যে এনজাইমের অ্যাক্টিভ সাইটে যুক্ত হওয়ার জন্য সাবস্ট্রেটের সাথে কি করে, কম্পিটিশন করে, যে সাবস্ট্রেট আর এনজাইমে যুক্ত হবে নাকি এই ইনহিবিটর যুক্ত হবে, সেটা ডিপেন্ড করেছে, ঠিক আছে। তাহলে ইনহিবিটর হচ্ছে কি করে, সাবস্ট্রেটের সঙ্গে কম্পিটিশনে যুক্ত নয় এবং কি এনজাইমের সাথে যুক্ত হয়। তাহলে এবার দেখবো সাবস্ট্রেট কয় প্রকার। এখন আমরা দেখবো যে সাবস্ট্রেট বেসিক্যালি কয় প্রকার। সাবস্ট্রেট বেসিক্যালি হচ্ছে দুই প্রকার, এবং এই দুই প্রকার কি কি তা কম্পিটিটিভ আলোচনা করে নেবো, ঠিক আছে। কি করে নেবো, কম্পিটিটিভ আলোচনা করে নেবো, যে সাবস্ট্রেট যে দুই প্রকার সেটা কি কি। ফার্স্ট কি, ফার্স্ট হচ্ছে একটা কম্পিটিটিভ, একটা হচ্ছে নন কম্পিটিটিভ। কি কি বললাম, ফার্স্ট হচ্ছে একটা কম্পিটিটিভ ইনহিবিটর, সেটা হচ্ছে কি কম্পিটিটিভ ইনহিবিটর, একটা হচ্ছে কি নন কম্পিটিটিভ। নন কম্পিটিটিভ বোঝা গেল, একটা হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিটর, একটা হচ্ছে নন কম্পিটিটিভ ইনহিবিটর। কম্পিটিটিভ ইনহিবিটরটা কি, কম্পিটিটিভ ইনহিবিটরের কি কি ফিচার্স আছে, নন কম্পিটিটিভ ইনহিবিটরের কি কি ফিচার্স, আমি তা পার্থক্য করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে মাঝে একটা লাইন টানছি এবং দুটোর ফিচার্স তুলনামূলকভাবে দেখিয়ে দিচ্ছি। তাহলে ফার্স্ট কি, ফার্স্ট হচ্ছে কম্পিটিটিভ। তাহলে কম্পিটিটিভে কি হচ্ছে, আমরা কি জানি, সাপোজ এটা একটা এনজাইম, ঠিক আছে, এটা একটা এনজাইম, আর এটা একটা সাবস্ট্রেট, এটা একটা সাবস্ট্রেট, এবং কি এটা একটা ইনহিবিটর, ইনহিবিটরকে আই দিয়ে ডোনেট করছি, ঠিক আছে, আই দিয়ে ডোনেট করছি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, কম্পিটিটিভ, এটা কি এনজাইম, তাহলে কি সাবস্ট্রেট এবং ইনহিবিটর এনজাইমের, এটা কি অ্যাক্টিভ সাইট, এইটা কি, এইটা হচ্ছে অ্যাক্টিভ সাইট, এইটা বেসিক্যালি কি, এইটা হচ্ছে অ্যাক্টিভ সাইট অফ এনজাইম, যেখানে কি যুক্ত হয়, সাবস্ট্রেট যুক্ত হয়, অ্যাক্টিভ সাইট। তাহলে কি হচ্ছে, কম্পিটিটিভ ইনহিবিটরে যে সাবস্ট্রেট এবং ইনহিবিটর, দেখো সাবস্ট্রেট এবং ইনহিবিটর একই রকম দেখতে, এবং এই দুজনই কি হচ্ছে, অ্যাক্টিভ সাইটে যুক্ত হওয়ার চেষ্টা করছে, কম্পিটিশন করছে, এটাই হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিটর। তাহলে কি বললাম, যে তাহলে কম্পিটিটিভ ইনহিবিটরে কি কি বললাম, ডাটাগুলো কি কি বললাম। ফার্স্ট বললাম যে শেপ অফ ইনহিবিটর অ্যান্ড সাবস্ট্রেট, কি, যে সাবস্ট্রেট এবং ইনহিবিটরের শেপ অফ সাবস্ট্রেট, অ্যান্ড ইনহিবিটর। তাহলে কি, শেপ অফ সাবস্ট্রেট অ্যান্ড ইনহিবিটর কি হচ্ছে, আর সেম, আর সিমিলার বা সেম, বোঝা গেল, যে শেপ অফ সাবস্ট্রেট অ্যান্ড ইনহিবিটর কি আকার সেম, এটুকু বোঝা গেল। আচ্ছা, আর কি আমরা কি বললাম, যে সাবস্ট্রেট এবং ইনহিবিটর এনজাইমের অ্যাক্টিভ সাইটে, উভয়ই অ্যাক্টিভ সাইটে আক্রমণ করে, কি হচ্ছে, বোথ, কি লিখবো, বোথ কম্পেট, মানে কি, কম্পেট টু বাইন্ড, প্রত্যেক কি চেষ্টা করে কি ওই অ্যাক্টিভ সাইটে যুক্ত হওয়ার, বাইন্ড উইথ বাইন্ড উইথ অ্যাক্টিভ সাইট, মানে এনজাইমের অ্যাক্টিভ সাইটে যুক্ত হওয়ার ইনহিবিটরও চেষ্টা করে, কে সাবস্ট্রেটও চেষ্টা করে, অ্যাক্টিভ সাইট, বোঝা গেল। তাহলে উভয়ই চেষ্টা করে একই ওই অ্যাক্টিভ সাইটে যুক্ত হওয়ার, তাই তো। আচ্ছা, আমি নন কম্পিটিটিভে দেখে নিই, নন কম্পিটিটিভ এরকম এনজাইম আছে, তাই তো,
কি হলো, যে নন কম্পিটিটিভ ইনহিবিটর এরকম এনজাইম আছে, ঠিক আছে। এবং এর ক্ষেত্রে একটু আলাদা, কি আলাদা, এই যে সাবস্ট্রেট, ঠিক আছে, এই যে সাবস্ট্রেট আর ইনহিবিটর দুটো আলাদা আলাদা দিক থেকে অ্যাটাক করে, কি করে, দুটো আলাদা আলাদা দিক থেকে অ্যাটাক করে। সাবস্ট্রেট কোথায় অ্যাটাক করে, অ্যাক্টিভ সাইট আমরা জানি। সাবস্ট্রেট জেনারেলি কোথায় অ্যাটাক করে, সাবস্ট্রেট জেনারেলি অ্যাটাক করে অ্যাক্টিভ সাইট, এটা অ্যাক্টিভ সাইট। আর ইনহিবিটর যেই সাইট অ্যাটাক করে বা অ্যাটাচ হয়, সেই সাইটটার নামটা কি, সেই সাইটটার নাম হচ্ছে অ্যালোস্টেরিক সাইট। এই যে সাইট, এটা হচ্ছে অ্যালোস্টেরিক সাইট, এইটা হচ্ছে অ্যালোস্টেরিক সাইট। অ্যালোস্টেরিক বা এর আরেকটা নাম কি, এর আরেকটা নাম হচ্ছে কি, আরেকটা নাম হচ্ছে রেগুলেটরি সাইট। রেগুলেটরি সাইট, বোঝা গেল। একটা হচ্ছে অ্যালোস্টোরিক সাইট বা কি রেগুলেটরি সাইট, বোঝা গেল। তাহলে ইনহিবিটর, নন কম্পিটিটিভ ইনহিবিটর যে এনজাইমের উপর যে স্থান অ্যাটাক করে সেটা হচ্ছে অ্যালোস্টেরিক সাইট, আর সাবস্ট্রেট হচ্ছে অবশ্যই অ্যাক্টিভ সাইট। তাহলে কি হলো, নন কম্পিটিটিভ ইনহিবিটরে দুটো দুদিক থেকে আক্রমণ করছে, এবং এবং কি, এবং হচ্ছে এই দেখো দুটো সেবাল, এটা গোল, সাবস্ট্রেটের কি ত্রিভুজাকার, আর এটা হচ্ছে কি সার্কুলার ইনহিবিটর। তাহলে দুটোর শেপ আলাদা এবং কি দুটো আলাদা আলাদা দিক থেকে অ্যাটাক করছে। তাহলে আমি পয়েন্টগুলো কি কি লিখবো, লিখবো কি, ফার্স্ট পয়েন্ট কি, ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা কি, এদের কি শেপ আলাদা, শেপ ডিফারেন্ট। তাহলে কি শেপ অফ সাবস্ট্রেট অ্যান্ড ইনহিবিটর, বোথ সাবস্ট্রেট অ্যান্ড ইনহিবিটর কি আলাদা, আর কি ডিফারেন্ট, বুঝা গেল। আর কি কি, আর কি, এবং এরা দুটো দুদিক থেকে আক্রমণ হচ্ছে, মানে কি, সাবস্ট্রেট বাইন্ডস উইথ অ্যাক্টিভ সাইট। তাহলে কি সাবস্ট্রেট কোথায় যুক্ত হয়, তাহলে কি সাবস্ট্রেট বাইন্ড বাইন্ডস উইথ অ্যাক্টিভ সাইট, যেরকম সাবস্ট্রেট অ্যাক্টিভ সাইটে যুক্ত হয় অ্যাক্টিভ সাইট। কিন্তু কি, কিন্তু এই যে ইনহিবিটর বা এটা কি নন কম্পিটিটিভ ইনহিবিটর, মানে এই কম্পিটিটিভ মানে ইনহিবিটর অ্যাটাচ হয় বাইন্ডস উইথ অ্যালোস্টেরিক সাইট বা রেগুলেটর সাইট, অ্যালোস্টেরিক সাইট বা কি এটার নাম, আরেকটা নাম কি রেগুলেটর সাইট, বোঝা গেল। তাহলে দুটো দুদিক থেকে আক্রমণ করছে এবং দুটো সেপ আলাদা, সেটা নন কম্পিটিটিভের ক্ষেত্রে। আর কম্পিটিটিভের ক্ষেত্রে কি, দুটো একই রকম দেখতে এবং একই সাইড, যেটা হচ্ছে কি অ্যাক্টিভ সাইটে দুটোই আক্রমণ করে বা বাঁধার চেষ্টা করে, ঠিক আছে। আচ্ছা, এতদূর পর্যন্ত দেখলাম। তাহলে এবার দেখবো এই কম্পিটিটিভ এবং নন কম্পিটিটিভ ইনহিবিটরে, কি বললাম, এই নন কম্পিটিটিভ এবং নন কম্পিটিটিভ ইনহিবিটরে যে কেএম এর ভ্যালু এবং ভিম্যাক্স এর ভ্যালু কিভাবে ডিপেন্ড করছে বা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা দেখবো। তাহলে কেএম এর ভ্যালু কি করছে কম্পিটিটিভ ইনহিবিটরে, তাহলে এটাতে কি হচ্ছে, এটা কি, এটা হচ্ছে প্রেজেন্স অফ কম্পিটিটিভ ইনহিবিটর, প্রেজেন্স অফ কম্পিটিটিভ ইনহিবিটর। তাহলে কম্পিটিটিভ ইনহিবিটরের উপস্থিতিতে কি হচ্ছে, কেএম এর ভ্যালু আর ভিম্যাক্স এর ভ্যালু। তাহলে ফার্স্ট লিখি কেএম এর ভ্যালুটা কি হচ্ছে, ফার্স্ট কি লিখবো কেএম এর ভ্যালু, আর সেকেন্ড কি লিখবো ভিম্যাক্স এর ভ্যালু, ঠিক আছে। কেএম এর ভ্যালু আর ভিম্যাক্স এর ভ্যালু কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা দেখো। আর এদিকে কি লিখবো, এদিকেও লিখি, এদিকে কি লিখবো, প্রেজেন্স অফ নন কম্পিটিটিভ ইনহিবিটর, প্রেজেন্স অফ নন কম্পিটিটিভ ইনহিবিটর। তাহলে ইনহিবিটরে কেএম এর ভ্যালু আর ভিম্যাক্স এর ভ্যালু কিরকম চেঞ্জ হচ্ছে, কেএম আর ভিম্যাক্স, এটা খুব ইম্পর্টেন্ট। এটা একটু কষ্ট মনে হয় কিন্তু কিছুই কষ্ট নেই। তাহলে কিভাবে চেঞ্জ হচ্ছে, যখনই কম্পিটিটিভ ইনহিবিটরে কি হচ্ছে, কম্পিটিটিভ ইনহিবিটরে কেএম ভ্যালু কি হচ্ছে, ইনক্রিজ করে যাচ্ছে, কম্পিটিটিভ ইনহিবিটরে বাড়ার সাথে সাথে কেএম ভ্যালু ইনক্রিজ করে যাচ্ছে, কি হচ্ছে, কেএম ভ্যালু ইনক্রিজ, বাড়ছে। আর ভিম্যাক্স ভ্যালু কি হচ্ছে আনচেঞ্জড বা কি হচ্ছে আনচেঞ্জড থেকে যাচ্ছে কম্পিটিটিভ ইনহিবিটরের ক্ষেত্রে। আর নন কম্পিটিটিভ ইনহিবিটরের ক্ষেত্রে কি হচ্ছে, কেএমটা আনচেঞ্জ থেকে যাবে, কি হচ্ছে, কেএমটা কি হচ্ছে আনচেঞ্জ থেকে যাবে, এটা আনচেঞ্জ থেকে যাবে। আর ভিম্যাক্সটা কি হচ্ছে, ভিম্যাক্সটা কি হবে, ডিক্রিজ হয়ে যাবে, কমে যাবে।
এটা ডিক্রিজেস হয়ে যাবে, কমে যাবে। তাহলে বোঝা গেল যে কম্পিটিটিভ এবং নন কম্পিটিটিভ ইনহিবিটর থাকলে কেএম এবং ভিম্যাক্স এর ভ্যালু কিভাবে চেঞ্জ হচ্ছে, এটুকু বোঝা গেল। তাহলে এবার একটু উদাহরণ সম্পর্কে দেখে নিই, তাহলে হয়ে যাবে কম্পিটিটিভ এবং নন কম্পিটিটিভের ইনহিবিটরের মোটামুটি ব্যাপারগুলো। তাহলে উদাহরণ কি, উদাহরণটা দেখে নিই। উদাহরণ কি? যেমন রয়েছে সালফার ডাক। কি হচ্ছে সালফার ডাক? যেমন হচ্ছে সালফার ডাক। সালফার ড্রাগস, সালফার ড্রাগ এছাড়াও কি কম্পিটিটিভ ইনহিবিটর উদাহরণ কি কি? যেমন রয়েছে সাকসিনিক ডিহাইড্রোজেনেজ, কি সাকসিনিক, সাকসিনিক ডিহাইড্রোজেনেজ, ডিহাইড্রোজেনেজ, এটা কি? এটা তো বেসিক্যালি সাকসিনিক ডিহাইড্রোজেনেজ, এটা কি? এটা এনজাইম। এর এনজাইমের, এটা কি এইটা কি সাকসিনিক, যেহেতু শেষে এএসি আছে মানে কি এটা একটা এনজাইম, তাই তো? এটা একটা এনজাইম। একটা কি, এটা বেসিক্যালি একটা এনজাইম, তাই তো? আর এর তাহলে সাবস্ট্রেট কি? এর তাহলে সাবস্ট্রেটের নামটা কি? এর তাহলে যে সাবস্ট্রেট, এই সাবস্ট্রেটের নামটা হচ্ছে কি? ম্যালোনেট, কি সরি, এর সাবস্ট্রেট হচ্ছে সাকসিনেট, আর ইনহিবিটরটা হচ্ছে ম্যালোনেট। এটা এর সাবস্ট্রেটটা কি? এর সাবস্ট্রেট এস লিখে দিচ্ছি, ঠিক আছে? সাবস্ট্রেটটা হচ্ছে, এই এনজাইমের সাবস্ট্রেট হচ্ছে সাকসিনেট, আর কম্পিটিটিভ ইনহিবিটর হচ্ছে ম্যালোনেট। আই ইনহিবিটর বলে লিখে দিচ্ছি, মানে সিএম, কম্পিটিটিভ ইনহিবিটর সিএম বলে লিখে দিচ্ছি, ঠিক আছে? এর কম্পিটিটিভ ইনহিবিটরটা হচ্ছে ম্যালোনেট। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয় যে কম্পিটিটিভ ইনহিবিটর কি, সাকসিনেট ডিহাইড্রোজেনেজ, ম্যালোনেট। বোঝা গেল? তাহলে সাকসিনেট ডিহাইড্রোজেনেজ এনজাইমের কম্পিটিটিভ ইনহিবিটর হচ্ছে ম্যালোনেট, এবং সাবস্ট্রেট হচ্ছে সাকসিনেট, যেগুলো কি একই রকম দেখতে এবং তারা কি অ্যাক্টিভ সাইটে যুক্ত হওয়ার চেষ্টা করে। বোঝা গেল? আচ্ছা, আর কি? আর এর উদাহরণটা কি? এই নন কম্পিটিটিভের উদাহরণটা কি? নন কম্পিটিটিভ উদাহরণ হচ্ছে যেমন সায়ানাইড প্রয়োজন। বোঝা গেল? সায়ানাইড পয়জনিং এ কি হচ্ছে? এই সায়ানাইড পয়জনিং কি হচ্ছে? এই যে সায়ানাইড, সায়ানাইড কি করছে? ইনহিবিট করে দিচ্ছে এনজাইমকে। কি করছে? কেন মানুষ মারা যাচ্ছে? এই সায়ানাইড কেন খেয়ে মানুষ মারা যাচ্ছে? কারণ এই সায়ানাইডটা কি করছে? সায়ানাইড ইনহিবিট, ইনহিবিট করে দিচ্ছে কাকে? এনজাইমকে। এনজাইমকে ইনহিবিট করে দিচ্ছে। তাহলে যখনই সে এই এনজাইমকে ইনহিবিট করে দিচ্ছে, তখন কি হচ্ছে? তখন কি হচ্ছে? সাইটোক্রোম অক্সিডেজ উৎপন্ন হচ্ছে। তখন কি হচ্ছে? তখন উৎপন্ন হয়ে যাচ্ছে সাইটোক্রোম অক্সিডেজ। সাইটোক্রোম অক্সিডেজ উৎপন্ন হয়ে যাচ্ছে। এবং এই যে সাইটোক্রোম অক্সিডেজ যখনই উৎপন্ন হচ্ছে, তখনই এটিপি প্রোডাকশন বন্ধ হয়ে যাচ্ছে, মানে নো এটিপি, এটিপি প্রোডাকশন সাথে সাথেই বন্ধ। নো এটিপি প্রোডাকশন। তাহলে এটিপি প্রোডাকশন না হলে কি হবে? তো সাথে সাথে কি হবে? এটিপি প্রোডাকশন বন্ধ হয়ে গেলে আমাদের সরাসরি মৃত্যু, ডেথ। এই জন্য সায়ানাইড খাওয়ার সাথে সাথে কি হয়, কিছু ঘন্টার মধ্যে, ঘন্টা কেন, কিছু সময়ের মধ্যে এটা মারা যায় মানুষ। এটা হচ্ছে সায়ানাইড পয়জনিং, হচ্ছে নন কম্পিটিটিভের উদাহরণ। তাহলে বোঝা গেল মোটামুটি কম্পিটিটিভ আর নন কম্পিটিটিভ উদাহরণের, মানে ইনহিবিটরের ভাগগুলো এবং কি কি প্রপার্টি থাকে সেগুলো বোঝা গেল। এরপর যে লাস্ট পার্টটা এনজাইমের, সেটা হচ্ছে কি ফিডব্যাক ইনহিবিশন। এটা মোটামুটি জানলে হয়, নাও জানলে হয়, ঠিক আছে? দেখিয়ে দিচ্ছি তবু। তাহলে ফিডব্যাক ইনহিবিশনটা কি? ফিডব্যাক ইনহিবিশনটা সেটাই, এর আরেকটা নাম হচ্ছে কি অ্যালোস্টেরিক এনজাইম। ফিডব্যাক এনজাইমের আরেকটা নাম হচ্ছে অ্যালোস্টেরিক এনজাইম। তাহলে ফিডব্যাক এনজাইমটা কি? ফিডব্যাক এনজাইম বা ফিডব্যাক ইনহিবিশনটা কি? ফিডব্যাক ইনহিবিশনটা সেটাই, যে সাপোজ একটা এনজাইম কি করছে, একটা প্রোডাক্ট তৈরি করছে। তাহলে ওই এনজাইমটা তাহলে আমি ক্ষরণ হতে থাকবে, প্রোডাক্ট তাহলে পরপর তৈরি হতে থাকবে। প্রোডাক্টটা এক সময় এমন পরিমাণ বেড়ে যাবে, তাহলে কি হবে? তখনই কি হবে, যখনই প্রোডাক্টের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, তখনই ওই প্রোডাক্টটা কি করবে, এনজাইমটাকে সিগন্যাল পাঠাবে, বলে ভাই তুমি থেমে যাও, আর তৈরি করো না, আমার অনেক প্রোডাক্ট হয়ে গেছে এখানে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? তাহলে যখনই প্রোডাক্টের পরিমাণ বেড়ে যাবে, সেই প্রোডাক্ট থেকে কি এনজাইম একটা সিগন্যাল পাঠাবে, যেটা কি করবে, ওই এনজাইমটা তখন নিজে নিজে ইনহিবিট করে দেবে ওই কাজটা, ঠিক আছে? এটাই হচ্ছে ফিডব্যাক ইনহিবিশন। মানে কি বলতে চাইলাম? তাহলে ফিডব্যাক ইনহিবিশন মানে কি বলতে চাইলাম? ফিডব্যাক ইনহিবিশন মানে বলতে চাইলাম যে সাপোজ একটা আমি ধরলাম ই ওয়ান, ঠিক আছে? ই ওয়ান একটা এনজাইম,
এটা থেকে একটা E2 তৈরি হয়েছে, এটা আবার থেকে E3 3 নম্বর এনজাইম। এটা কি? ঠিক আছে, সবার জন্য প্রোডাক্ট তৈরি হচ্ছে, ঠিক আছে। এগুলো কি? এগুলো হচ্ছে, এগুলো E2 E3 কি? এগুলো হচ্ছে কি, মাঝের পার্টগুলো, মানে এনজাইমের মাঝের অংশগুলো। আর প্রোডাক্ট, তারপর লাস্ট প্রোডাক্ট তৈরি হয়েছে। তাহলে এক সময় দেখা যাবে যে এনজাইম থেকে যখন প্রোডাক্ট তৈরি হচ্ছে, এক সময় প্রোডাক্টের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে গেছে। যখনই প্রোডাক্টের প্রচুর পরিমাণ বেড়ে যাবে, তখন কি হবে? এই প্রোডাক্টটা কি করবে? এই প্রোডাক্টটা, এই যে এনজাইম আছে, এনজাইমকে সিগন্যাল পাঠাবে। কি পাঠাবে? সিগন্যাল পাঠাবে। যখনই সিগন্যাল পাঠাবে, তখন এই এনজাইমটা তখন কি করবে? ইনহিবিটরের ন্যায় কাজ করবে। কি করবে? অ্যাক্ট অ্যাজ ইনহিবিটর। এটা কাজ করবে অ্যাক্ট অ্যাজ ইনহিবিটর। তখনই ওই এনজাইমটা নিজে নিজে ইনহিবিটরের ন্যায় কাজ করবে। কেন? কারণ সেখানে এনাফ প্রোডাক্ট হয়ে গেছে, আর তৈরি করতে হবে না। অ্যাক্ট অ্যাজ ইনহিবিটর, বোঝা গেল? যেমন উদাহরণ একটা দিলে বোঝা যাবে। একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? যেমন আমাদের গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয়েছে। কি হয়েছে? গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস, ঠিক আছে? গ্লুকোজ থেকে কি তৈরি হচ্ছে? গ্লুকোজ 6 ফসফেট। কোন এনজাইম কাজ করে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেটে? মনে আছে? গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট কোন এনজাইম? গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট কোন এনজাইম? হেক্সোকাইনেজ। হেক্সোকাইনেজ, ঠিক আছে? এই এনজাইমটা তাহলে কি করছে? গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেটে সাহায্য করছে। তাহলে একসময় কি হবে? যখন এইটা কি হেক্সোকাইনেজ ক্ষরণ হতে থাকবে, তখন কি হবে? গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট উৎপাদন হতে থাকবে। একসময় প্রচুর পরিমাণে যখনই হয়ে যাবে, এই গ্লুকোজ 6 ফসফেটের পরিমাণ যখনই প্রচুর পরিমাণে বেড়ে যাবে, এই গ্লুকোজ 6 ফসফেট কি হবে? একটা সিগন্যাল পাঠাবে কাকে? হেক্সোকাইনেজকে। তখনই কি হবে? এই হেক্সোকাইনেজ কি করবে? কি করবে? ফিডব্যাক যখনই পাঠাবে, তখন কি করবে? এটা কি ইনহিবিটরের ন্যায় কাজ করবে। যখনই এটা ইনহিবিটরের ন্যায় কাজ করবে, তখন কি হবে? এই গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট উৎপাদন বন্ধ হয়ে যাবে। এটা কি করবে? ফিডব্যাক পাঠাবে। যখনই ফিডব্যাক পাঠাবে, তখন কি হবে? এটা ইনহিবিটরের ন্যায় কাজ করবে। এটা কি অ্যাক্ট ইনহিবিটর। এই এনজাইমটাই ইনহিবিটর নিজে নিজে কাজ করবে। তখনই কি করবে? গ্লুকোজ উৎপাদন মানে গ্লুকোজ 6 ফসফেট উৎপাদনটা কমে যাবে। বোঝা গেল এবার কি কেন ফিডব্যাক ইনহিবিশন হচ্ছে? আচ্ছা, তাহলে এতদূর পর্যন্ত পড়লাম আমরা এনজাইমের পার্টগুলো, এনজাইমের কি ব্যাপার, কি রকম কাজ করে, এবং ফিডব্যাক ইনহিবিশন কি সেটা দেখলাম। এরপর এনজাইম সম্পর্কে কিছু ডাটা দেখে নিই। কি কি ডাটা এনজাইম, মানে অ্যাকচুয়ালি এক্সট্রা তথ্য কি কি আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? এনজাইম, বেসিক্যালি এনজাইম টার্মটা কে ব্যবহার করেন ফার্স্ট? এনজাইম, এই যে এনজাইম টার্ম, এই এনজাইম টার্মটা কে ব্যবহার করেন ফার্স্ট? এগুলো ডাটা জাস্ট মনে রাখতে হয়, কিছু না। এনজাইম টার্ম কে ব্যবহার করেন? এনজাইম টার্ম ব্যবহার করেন বিজ্ঞানী কুনে। কে প্রথম ব্যবহার করেন? বিজ্ঞানী কুনে। বিজ্ঞানী কুনে কি হয়? প্রথম ব্যবহার করে, ঠিক আছে? এবং প্রথম যে ডিসকভার এনজাইম কি? ফার্স্ট ডিসকভার এনজাইমটার নাম কি? ফার্স্ট ডিসকভার এনজাইম, প্রথম ডিসকভার এনজাইম কি? প্রথম কোন এনজাইম আবিষ্কৃত হয়েছে? প্রথম এনজাইম আবিষ্কৃত হয়েছে জাইমেজ বলে একটা এনজাইম। জাইমেজ। এই ডাটাগুলো জাস্ট মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর কি কি ডাটা, আর আর কি কি ডাটা রয়েছে এনজাইম সম্পর্কে? আমাদের যে এনজাইম, বেসিক্যালি কি? প্রোটিন। কি বললাম? যে এনজাইম আর প্রোটিন। এনজাইম আর প্রোটিন, এই কথাটা একজন বলেছে, একজন বিজ্ঞানী বলেছে। সেই বিজ্ঞানীটার নাম কি? সেই বিজ্ঞানীটার নাম হচ্ছে কি? সামনার, ঠিক আছে? কি? জে বি সামনার। বোঝা গেল? সামনার প্রথম বলেছে যে এনজাইম আর প্রোটিন, ঠিক আছে? এনজাইম হচ্ছে প্রোটিন। আর কি? এমন একটা জিনিসের নাম বলো যেটাতে কি এনজাইম অ্যাবসেন্ট রয়েছে, ঠিক আছে? মনে রাখবে যে এনজাইম অ্যাবসেন্ট ইন ভাইরাস, ভাইরাসের ক্ষেত্রে এনজাইম থাকে না। এনজাইম অ্যাবসেন্ট ইন ভাইরাস, ভাইরাসের দেহে এনজাইম কাজ করে না, ঠিক আছে? আচ্ছা, আর কি কি, ডাটা আমাদের জানতে হয়? আর তেমন কিছু নেই। আর একটা মনে রাখবে যে ক্যাসকেড মডেল কে আবিষ্কার করে? ক্যাসকেড মডেল, এনজাইমের ক্যাসকেড মডেল আবিষ্কার করে, নামটা মনে রাখবে কি? সুদারল্যান্ড। কি? সুদারল্যান্ড বা সুথারল্যান্ড। এটা হচ্ছে আমার বিজ্ঞানী সুতারল্যান্ড, ঠিক আছে? বিজ্ঞানী সুতারল্যান্ড কি করে? ক্যাসকেড মডেলটা আবিষ্কার করে। এটা মডেলের নাম, খুব বিখ্যাত মডেল, ঠিক আছে? তাহলে ক্যাসকেড মডেল আবিষ্কার করেন বিজ্ঞানী সুদারল্যান্ড। এই ডাটাগুলো মোটামুটি মনে রাখলে হয়ে যাবে। কোশ্চেন আসে, এগুলো জাস্ট লিখে দিলাম, মনে রাখতে হবে আর কিছু। তাহলে আমরা এনজাইম চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করে নিলাম, এবং দেখলাম এনজাইমে কি কি রয়েছে। তাহলে আমরা বায়োমলিকুলস এর পুরো একদম চ্যাপ্টারটা
এখানেই কমপ্লিট হলো। তোমরা এই বায়োমলিকিউলসটা করতে থাকো, আমি পরে পিওয়াইকিউ দিয়ে দেবো যে কি কি পিওয়াইকিউ হতে পারে, একদম অল বায়োমলিকিউলস। তাহলে তোমরা এটুকু পড়তে থাকো, ঠিক আছে? ওকে, বাই।